আচ্ছা, মনে করেন আপনি সকালে ঘুম থেকে উঠে একটু হালকা হওয়ার জন্য টয়লেটে গেলেন আর দেখলেন যে ভেতর একটা হিংস্র বাঘ আপনাকে খাওয়ার জন্য বসে আছে, তখন কি করবেন বলুন তো? ঠিক এমনই একের পর এক উদ্ভট ঘটনা আমাদের আজকের গল্পে ঘটবে, যেখানে তিনজন বন্ধু এমন ভাবে ফেসে যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। একটু প্যান্টটা ঢিলা করে নিন, কারণ হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এই মেয়েটার নাম ট্রেসি, আর আজকে তার বিয়ে। কিন্তু সমস্যাটা হলো গতকাল থেকেই তার যে ফিয়ান্সি ডেক, তার কোনো খোঁজ খবর নেই। সে ডেকের বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কেউই আসলে ফোন ধরছে না। তবে অবশেষে ডেকের বেস্ট ফ্রেন্ড ফিল তাকে কল করে আর জানায় যে তাদের বন্ধু ডেক নাকি গতকাল থেকে নিখোঁজ, যেটা ট্রেসিকে অনেক টেনশনে ফেলে যায়, কারণ কিছুক্ষণ পরই তার বিয়ে, আর এখন যদি জামাই নিখোঁজ থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে। আর এদিকে ফিলেরও আসলে তেমন কিছু করার নেই। এখন প্রশ্ন হলো কি হয়েছিল তাদের সাথে, এটা জানার জন্য আমাদেরকে একদিন পেছনে যেতে হবে। এই হলো আমাদের ডেক। সবকিছু ঠিকঠাক থাকলে পরশুদিন তার ট্রেসির সাথে বিয়ে হওয়ার কথা। সে এখন ট্রেসিদের বাসায় ট্রেসির ছোট ভাই অর্থাৎ ডেক তার শালাবাবুকে নিতে এসেছে। আর এই হলো সেই নমুনা। তাড়াহুড়ো করতে গিয়ে সে জাঙ্গিয়া পরেই তার দুলাভাইয়ের সামনে চলে এসেছে। তার নাম হলো অ্যালেন। কিন্তু এটা আবার কেমন জাঙ্গিয়া, যেটা নাকি পেছনে আসলে কিছুই নেই, পুরোটাই খোলা। যাই হোক, কথাবার্তা যেখানে শেষ করে ডেকের হবু শ্বশুর মশাই তাকে নিজের সব থেকে দামি গাড়িটা নিয়ে যেতে বলে, আর তাই সে তাকে সাবধান করে দেয় যে এই গাড়ি সে বাদে যেন অন্য কেউ না চালায়। সব বিষয় বুঝে নিয়ে ডেক এলেনকে সাথে করে নিয়ে রওনা দেয়। আসলে ওয়েস্টার্ন কালচার অনুযায়ী বিয়ের আগে ছেলেরা একটা বিশেষ পার্টির আয়োজন করে, যেটাকে তারা বলে ব্যাচেলার পার্টি, যেখানে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরা থাকে। তারা তাদের ব্যাচেলর জীবনের শেষ দিন ইচ্ছা মতো পালন করে, মানে অনেক মজা ফুর্তি করে আর কি। যাই হোক, তার বন্ধুদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। এটা হলো ফিল, ডেকের সব থেকে ভালো বন্ধু। সে একটা প্রাইমারি স্কুলের টিচার। অবশ্য বাচ্চাদের সাথে বাটপারি করার দিক থেকে সে সব থেকে সেরা। স্কুল ছুটি হওয়ার সাথে সাথে ডেক তাকে রিসিভ করার জন্য সেখানে পৌঁছে যায়। তারপর তারা বেরিয়ে পড়ে তাদের আরেক বন্ধু স্টুকে রিসিভ করার জন্য। আর এই হলো স্টু। পেশাগত দিক থেকে সে একজন ডেন্টিস্ট, তবে তার একজন ডাইনি গার্লফ্রেন্ড আছে। তার প্রত্যেকটা কথা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। যেমন সে তার বন্ধুর ব্যাচেলর পার্টিতে যাবে, সেজন্য তাকে তার গার্লফ্রেন্ডের কাছে সকাল থেকে ঘ্যান ঘ্যান করতে হচ্ছে। তার গার্লফ্রেন্ড তাকে ওয়ার্নিং দিয়ে দেয় যেন ওখানে গিয়ে সে কোনো মেয়ের দিকে না তাকায়, তাহলে কিন্তু আর রক্ষা নেই। তারপর চারজন মিলে রওনা দেয় লাস ভেগাসের দিকে। আর বলে রাখি, সেটা এমন একটা শহর যেখানে টাকা থাকলে আপনি সবকিছু করতে পারবেন। কিছু ক্ষেত্রে লাস ভেগাসকে আসলে পাপের রাজ্যও বলা হয়। তো সেখানে তারা ব্যাচেলর পার্টি করতে যাচ্ছে, বুঝতেই পারছেন। ওখানে তাদের পৌঁছাতে রাত হয়ে যায়। তারা চারজন একটা হোটেলে গিয়ে একটা রুমের ব্যবস্থা করে। ফিল যখন জানতে পারে যে তাদের রুমটা খুবই ছোট, তখন সে আর মানতে চায় না, আর সবার সাথে কথাবার্তা বলে সে একটা বড় রুম নিয়ে নেয়। তারপর যখন তারা রুমের ভেতরে প্রবেশ করে, তখন সত্যি রুমটা থেকে বাইরের ভিউ ছিল একদম মাইন্ড ব্লোয়িং। আর হ্যাঁ, এই সব কিছুর পেমেন্ট করবে ডেকের বন্ধুরা। অবশ্য স্টু এখানে এত খরচা করার ক্ষেত্রে রাজি হচ্ছিল না, কিন্তু ফিল তাকে আসলে ম্যানেজ করে নেয়। সেখানে রুমের মধ্যে কিছু শুকনো খাবার ছিল, কিন্তু একটা ওঠানোর পরেই বোঝা যায় এখান থেকে তারা যদি কোনো খাবার খায় তাহলে এখানে ওইটার কৌটার ওজনের পরিবর্তন হিসাব অনুযায়ী তাদের ক্রেডিট কার্ড থেকে চার্জ কেটে নেওয়া হবে। তবে তাদের মধ্যে একমাত্র ফিল ছিল যে কিছুটা চালাক প্রকৃতির, তাই সে ওখান থেকে বাদামের কৌটাটা উঠিয়ে নিয়ে তার সমপরিমাণ একটা গ্লাসে পানি নিয়ে বাদামের জায়গায় সেটা রেখে দেয়, যার কারণে যেহেতু ওজন ঠিক থাকবে তাই তাদের আসলে কোনো চার্জ কাটা হবে না। ভালো বুদ্ধি। কিছুক্ষণ পর স্টু এর কাছে তার গার্লফ্রেন্ডের কল চলে আসে। সে কোথায় আছে, কি করছে, কোনো মেয়ের সাথে আছে কিনা, এই সব কিছুর কৈফিয়ত তাকে দিতে হয়। আর তার গার্লফ্রেন্ডের সাথে তার মিথ্যা বলতে বলতে এখন মিথ্যা কথা বলা তার কাছে একদম পানি ভাত হয়ে গেছে, যেটা দেখে আবার ফিল খুবই বিরক্ত হয়। ফিলের কথা হলো স্টু এর সকল কাজের হিসাব কেন তার গার্লফ্রেন্ডকে দিতে হবে, আর কেনই বা সে এমন একটা মেয়েকে এখনো গার্লফ্রেন্ড হিসেবে রেখেছে। কিন্তু স্টু নিজের দিক থেকে একদম সোজা। সে নাকি কিছুদিনের মধ্যেই তার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করতে যাচ্ছে। আর বলতে বলতে সেখানে অ্যালেন চলে আসে। তার চালচলন কেমন জানি একটু মেয়েদের মতো মনে হয়। নিজের ঘাড়ে একটা লেডিস পার্সের মতো ব্যাগ ঝুলিয়ে একবারে ভোমপোল টাইপের ড্রেস আপ নিয়ে এসে বের হয়েছে। আর তারা যখনই বিল্ডিং এর ছাদে ওঠার জন্য লিফটে যায়, তখন ভেতরে আগে থেকেই একজোড়া নয়া কবুতর সে দেখতে পায়, যারা কি করছিল বুঝতেই পারছেন। যাই হোক, তারা বিল্ডিং এর একদম ছাদে চলে যায়। সেখানে খুবই সুন্দর একটা ভিউ এর সাথে প্রত্যেকেই ব্যাচেলর পার্টি খুবই এনজয় করছে। আর বোঝা যায় এই পার্টি নিয়ে তারা তিন বন্ধু যতটা সিরিয়াস, তাদের থেকে বেশি সিরিয়াস হলো ডেকের শালা এলেন। তারপর এভাবেই ধীরে ধীরে পুরো একটা রাত কেটে যায়। ঘটনা শুরু হয় একদম সকাল থেকে। তারা যে রুমটা ভাড়া নিয়েছিল সেই রুমের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে। সবকিছু আসলে এদিক ওদিকে ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে আছে। আর এই দেখতে দেখতেই একটা মেয়ে ঠান্ডা মাথায় ওখান থেকে বের হয়ে গেল।
স্টু তো মাটিতে পড়ে আছে। আর এলেন যখন ঘুম থেকে উঠে ওয়াশরুমে হিসু করতে যায় তখন তার পাশে থাকাতেই সে একটা হিংস্র বাঘ দেখতে পায়। তাই সে ভয় পেয়ে দৌড়ে বাইরে এসে তাদের দুজনকে বাথরুমের বাঘ সম্পর্কে জানায়। তখন দুজনে মনে করে হয়তোবা মদ খেয়ে উল্টাপাল্টা কথা বলছে, কিন্তু ফিল যখন নিজে চেক করতে যায় তখন সেও একই কথা বলে। টু খেয়াল করে যে তার একটা দাঁতও উধাও হয়ে গেছে আর ঘরের এমন অবস্থা এমনিতেই খুব নাজেহাল হয়ে আছে, তার উপর ডেককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মোবাইলে কল দিলে বোঝা যায় তার মোবাইলটা সে হোটেলেই ফেলে গিয়েছে, কিন্তু সে কোথায় যেতে পারে এটা তাদের মাথায় আসছে না। আর এটা ভাবতে ভাবতেই তখনই তাদের কানে চলে আসে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ। কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই তারা স্টোর রুমে একটা ছোট্ট বাচ্চাকে খুঁজে পায়, কিন্তু তারা জানেও না যে বাচ্চাটা কার আর এখানে কিভাবে এলো। কিন্তু কি আর করা, তাদের আসলে কিছু মনে পড়ছে না গতকাল রাতে আসলে হয়েছিলটা কি। তারা বাচ্চাটাকে সাথে নিয়েই সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তারা শত চেষ্টা করেও গত রাতে আসলে কি হয়েছিল কেউই আসলে কিছু মনে করতে পারছে না। তারা তাদের হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে গিয়ে একসাথে বিষয়গুলো নিয়ে গোছানোর চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে আসলে কি হয়েছিল। হিসেবে বোঝা যায় গতকাল রাতে তারা এই বিল্ডিং এর ছাদ থেকে নামার পর কে কি করেছিল তাদের কারোরই আসলে কিছু মনে নেই। কিন্তু তার চেয়ে বড় সমস্যা হলো যে যার বিয়ে অর্থাৎ ডেক তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। টু দেখতে পায় যে তার পকেটে একটা $800 বিল, আর যা দেখতে পেয়ে তার মাথায় হাত উঠে যায়। তার গার্লফ্রেন্ড নাকি তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। আর বলতে বলতে খেয়াল করে তার হাতে একটা হসপিটালের ব্যান্ড লাগানো আছে, অর্থাৎ গত রাতে সে হসপিটালেও গিয়েছিল। তারা কিছুতেই বুঝতে পারছে না তাদের সাথে আসলে কি হচ্ছে। এক রাতের মধ্যে আসলে এমন কি হয়ে গেল যে ডেক হারিয়ে গেছে, ঘরে বাঘ চলে এসেছে, ছোট বাচ্চা চলে এসেছে, ঘর এলোমেলো হয়ে গেছে, কিছুই তারা বুঝে উঠতে পারে না। বাইরে বের হওয়ার পর তারা জানতে পারে ডেক তার শ্বশুরমশাইয়ের কাছে থেকে যে গাড়িটা নিয়ে এসেছিল সেই গাড়িটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তো আর একটা বড় বিপদ। তখনই হঠাৎ তাদের সামনে একটা পুলিশের গাড়ি চলে আসে। আচ্ছা, এখন ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের থেকে ঠিক 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সর সম্পর্কে ছোট্ট একটা কথা বলতে। আপনি কি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে চান? অনলাইনে টাকা আয় করার চমৎকার একটা প্ল্যাটফর্ম হচ্ছে V24Bet। V24Bet হচ্ছে বিশ্বের অন্যতম সেরা বিশ্বস্ত অনলাইন একটা গেমিং কোম্পানি। এখানে রয়েছে ক্রিকেট, ফুটবল, এভিয়েটার, জেডেক্স, ক্র্যাশ গেম, কেজি গেম সহ লক্ষাধিক অনলাইন গেমস। এখানে অডিডিএস মূল্য পাবেন অন্যান্য সকল সাইট থেকে বেশি। বিশ্বাস না হলে নিজেই চেক করে দেখুন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন $300 বোনাস। আপনার বন্ধুকে রেফার করে প্রতিটা রেফারে পাবেন $300। লেনদেন করতে পারবেন লোকাল ওয়ালেটের মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, রকেট উপায়। আমাদের দেওয়া স্পেশাল প্রোমো কোড SIN24 ব্যবহার করলে পাবেন প্রথম ডিপোজিটে 200% বোনাস, আর প্রতিবার ডিপোজিটে 50% করে বোনাস তো আছেই। এছাড়া প্রতি রবি আর বৃহস্পতিবার ডিপোজিটে 100% বোনাস, আর সবসময় বিভিন্ন রকম সিজনাল বোনাস অফার তো আছেই। আসলে এত অফার অন্য কোনো সাইটে নেই। তাই দেরি না করে এখন রেজিস্ট্রেশন আর ডিপোজিট করে খেলা শুরু করে দিন, কারণ সবসময় নানা রকম উপহার তো পেতেই থাকবেন। রেজিস্ট্রেশন আর অ্যাপের লিঙ্ক ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে। এবার তাহলে চলুন আবার গল্পে ফিরে আসি। তখনই হঠাৎ তাদের সামনে একটা পুলিশের গাড়ি চলে আসে। গাড়িটা আসলে দুজন আউটড্রেস পরা পুলিশ অফিসারের জন্য এসেছে, কিন্তু সেখানে তারা তিনজন নিজেরা সেই পুলিশ অফিসার সেজে ওই গাড়ি নিয়ে এখান থেকে বের হয়ে যায়। প্রথমে তারা তিনজন মিলে যায় সেই হসপিটালে, সেখানে ডক্টরের সাথে কথাবার্তা বলে তারা জানতে পারে গতকালকে রাতে নাকি ফিল এখানে এসেছিল তার সামান্য মাথা ব্যথার সমস্যা নিয়ে। এমনকি তাদের শরীরে একটা বিশেষ প্রকার ড্রাগস পাওয়া গিয়েছিল যেটা খুবই পাওয়ারফুল, কিন্তু তারা কেউই বুঝতে পারছে না যে তারা তো সামান্য মদ খেয়েছিল, সেখানে ড্রাগসের হিসাব কিভাবে আসলো। কথায় কথায় ডাক্তার তাদেরকে জানায় তারা চারজন নাকি গতকাল একটা বিয়ের কথা বলছিল। ফিল মনে করে হয়তোবা আগামীকাল ডেকের বিয়ে, সেটা নিয়ে হয়তো কথা বলছিল, কিন্তু ডক্টর তাদেরকে জানায় তারা নাকি গতকাল রাতে বেস্ট লিটল ক্যাফে নামের একটা রেস্টুরেন্টে একটা বিয়ের অনুষ্ঠান থেকে এসেছিল, যেটা শুনে তারা আরো অবাক হয়ে যায়। তারপর তারা ঠিকানা অনুযায়ী সেই রেস্টুরেন্টে চলে যায়, আর ওখানে যাওয়ার পর ওখানকার মানুষগুলো তাদেরকে আগে থেকেই চিনে আর খুবই আনন্দের সাথে তাদেরকে আপ্যায়ন করতে শুরু করে। কিন্তু এখানে আসার পর তারা জানতে পারে যে গত রাতে এখানে অন্য কারো বিয়ে হয়নি, বরং স্টু এর সাথে এখানকার একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। এমনকি মেয়েটার নাকি একটা বাচ্চাও আছে, অর্থাৎ সকালে যে মেয়েটা তাদের হোটেল রুম থেকে বের হয়ে গেল সেটাই ছিল ওই মেয়েটা যার সাথে গত রাতে স্টু এর বিয়ে হয়েছে, আর এই বাচ্চাটা আসলে ওই মেয়েটারই ছিল। সেখানে ওখানকার হোটেল ম্যানেজারের সাথে কথা বলে তারা জানতে পারে তাদের বন্ধু ডেক গত রাতে তাদের সাথেই ছিল, কিন্তু এখন সে কোথায় আছে এটা আসলে কেউ বলতে পারে না। তাই ফিল তাদের থেকে জেনি নামের ওই মেয়েটার ঠিকানা নিয়ে নেয় যার সাথে গতকাল রাতে স্টু এর বিয়ে হয়েছিল, আর সেখান থেকে তারা বাইরে বের হয়ে আসে। কিন্তু তারা কোথায় যাবে, কি সিদ্ধান্ত নেবে, কিছুই আসলে মাথায় আসছে না। সাথে সাথে স্টুকে তার গার্লফ্রেন্ড এই নিয়ে 3 বার কল করে ফেলেছে। এখন সে তাকে কি বলবে, যেখানে তার গার্লফ্রেন্ড তাকে ওয়ার্নিং দিয়েছিল যে কোনোভাবেই সে যেন অন্য কোনো মেয়ের দিকে না তাকায়, সে তো একটা মেয়েকে বিয়ে করে বসে আছে। গাড়ির ভেতরে এই সকল বোঝাতে বোঝাতে তাদের ওপর সেখানকার কিছু গুন্ডাদের আক্রমণ হয়। গুন্ডারা তাদেরকে জিজ্ঞেস করে যে ওই ছেলেটা কোথায় আছে, সেটার খবর তারা জানতে চায়, কিন্তু এখানে তো তারা নিজেরাও জানে না যে তার বন্ধু আসলে কোথায়। তারা বুঝতে পারে হয়তোবা আসলেই বড় কোনো সমস্যা হয়ে গেছে। আর যখনই সেই গুন্ডারা
তারা নিজেদের বন্দুক বের করে তখনই ভয় পেয়ে ফিল তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে ঠিকানা অনুযায়ী মেয়েটার বাসায় এসে চলে আসে। মেয়েটা তার ছোট বাচ্চাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। সে জানে সকালে নাকি তাদের জন্য কফি আনতে সে বাইরে গিয়েছিল, কিন্তু এসে সে তার বাচ্চাকেও পায়নি, এমনকি অন্য কাউকেও পায়নি। মেয়েটা তাদের সাথে বেশ ফ্রি ভাবেই কথা বলছে, যেন মনে হচ্ছে এক রাতের মধ্যেই সে তাদের ছোটবেলার বন্ধু হয়ে গেছে। কিন্তু তার আচার আচরণের ব্যবহার একটু বেশি ফ্রি টাইপের, এতটা আসলে হওয়ার কথা না। আর জিজ্ঞাসা করলে তারা জানতে পারে যে এই মেয়েটা নাকি এখানকার প্রস্টিটিউটের কাজ করে। তারা তাকে তার বন্ধু ডেকের ব্যাপারেও জিজ্ঞাসা করে, কিন্তু সেও আসলে ডেকের কথা কিছু বলতে পারে না। আর এইভাবে কথা বলতে বলতেই হঠাৎ তাদের সামনে দরজা ভেঙে পুলিশ ঢুকে পড়ে। পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। পুলিশের গাড়ি নিয়ে তিনজন পুরো শহরে উল্টাপাল্টা কাজ করে বেরিয়েছে। আর সব থেকে বড় কারণ হলো তারা পুলিশের গাড়ি চুরি করেছে। সেখান থেকে ফিল সোজা ট্রেসিকে কল করে, কিন্তু উল্টো ট্রেসি থেকে জিজ্ঞাসা করে যে ডেক এখন কোথায়, যার কারণে ফিল বুঝে যায় যে ডেক আসলে তার কাছেও যায়নি। তবে ফিল থেকে বুঝতে দেয় না যে তাদের সাথে আসলে কি ঘটে গেছে, বরং সে উল্টো থেকে জানিয়ে দেয় যে তারা নাকি এখানে হোটেলে এক রাত ফ্রি সার্ভিস পেয়েছে, যার কারণে আজকে রাতেও তারা এখানেই থেকে যাবে। আগামীকাল সকালে একদম ভোরবেলা তারা ডেকে নিয়ে টাইম মতো বিয়েতে পৌঁছে যাবে। তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করার মুহূর্তে তারা পুলিশকে উল্টাপাল্টা বোঝাতে শুরু করে। প্রথমে ফিল তাদেরকে বলে যে সে একজন স্কুল শিক্ষক, তার নাকি একটা শিক্ষার্থী হারিয়ে গেছে, তাই তাকে খোঁজার জন্য তাড়াহুড়ায় সে পুলিশের গাড়ি চুরি করে ফেলেছে। তাদের এই বানানো কথায় যখন আর কোনো কাজ হচ্ছিল না, তখন উল্টো তারা সেই দুজন পুলিশকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে তারা নাকি খবরটা রটিয়ে দেবে যে তিনজন ছেলে পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল আর পুলিশ কিছুই করতে পারেনি। এইটা যদি লিক হয়ে যায় তাহলে তো পুলিশেরই আসলে অপমান। তাই পুলিশেরা তাদের তিনজনকে অল্প একটু শাস্তি দিয়ে সেখান থেকে ছেড়ে দেয়। আর এই সুযোগে পুলিশের কাছ থেকে তারা তাদের হারিয়ে যাওয়া গাড়িটাও পেয়ে যায়। তাদের গাড়িটা এখনো বেশ ভালো কন্ডিশনেই আছে। শহরের একটা স্থানে কোনো একটা নো পার্কিং এরিয়াতে এটা পার্ক করা ছিল। ওখান থেকে পুলিশ হেফাজতে গাড়িটাকে নেওয়া হয়েছিল। তবে গাড়ি চালাতে চালাতে হঠাৎ গাড়ির ডিকি থেকে একটা আওয়াজ আসতে শুরু করে। তারা মনে করে তাদের বন্ধু হয়তোবা গাড়ির ডিকিতে আটকে আছে। অনেক আশা নিয়ে যখনই তারা ডিকিটা খোলে তখনই ভেতর থেকে একটা নেংটু এসে তাদের ঘাড়ের উপর উঠে পড়ে আর তাদেরকে উদম কেলিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারছে না তাদের সাথে আসলে এসব কি হচ্ছে। তারা এক বিপদ থেকে বের হলে আরেক বিপদে পড়ে যাচ্ছে। তাই তারা এবার সিদ্ধান্ত নেয় যে সোজা আবারও হোটেলে চলে যাবে। তাদের কাছে এখন হোটেলের চাবি আছে। তারা সোজা পৌঁছে যায় তাদের হোটেলে, কিন্তু এখন তারা ভয় পাচ্ছে যে ভেতরে একটা বাঘ এখনো আছে, সেটার কি হবে। যাই হোক, খুব সাহস নিয়ে ঘরের ভেতরে তারা ঢুকে। আর ভেতরে যাওয়ার পর শহরের একজন প্রভাবশালী ব্যক্তিকে তারা দেখে তিনজন অবাক হয়ে যায়। সে সরাসরি এসে এলেনকে একটা ঘুষি মেরে ফেলে দেয়। আর তাদেরকেও সে মারতে আসে, কিন্তু তখনই ফিল থেকে বোঝায় যে গত রাতে না কেউ নাকি তাদেরকে শক্তিশালী কোনো ড্রাগ খাইয়েছিল, যার কারণে তারা কি করেছে তারা কিছুই এখনো জানে না। বোঝা যায় যে গত রাতে তারা তার বাড়ি থেকে বিশ্বস্ত বাঘটাকে চুরি করে নিয়ে এসেছে। আর এখন এটাকে যেভাবে তারা নিয়ে এসেছিল সেভাবেই তাদের বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে, না হলে তাদের খবর আছে। এই বলে সে চলে যায়। তাই তারা বুদ্ধি করে এক টুকরো মাংসের ভেতরে কিছু অজ্ঞান করার ওষুধ মিশিয়ে সেটা বাঘের সামনে দিয়ে আসে। আর কিছুক্ষণ পর বাঘটা যখন অজ্ঞান হয়ে যায় তখন সেটাকে খুব সাবধানে একটা কাপড় দিয়ে ঢেকে তারা নিজের ফ্লোরে চলে আসে। আর তাদের সেই গাড়ির ভেতরে বাঘটাকে রেখে তারা সেই ব্যক্তির বাড়ির দিকে রওনা হয়। কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন মাঝ রাস্তায় বাঘের জ্ঞান ফিরে আসে আর তাদের উপর সে আক্রমণ করতে শুরু করে। অবশ্য তারা তিনজনই কোনো রকমের গাড়ি থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু এতে করে ফিল কিছুটা আঘাত পেয়েছে। এমনকি বাঘ তাদের গাড়ির ভিতরে সবকিছু লন্ডভন্ড করতে শুরু করে। মনে আছে এই গাড়িটা নিয়ে আসার সময় ডেকের হবু শ্বশুরমশাই থেকে বলেছিল এই গাড়িটা যেন সে অন্য কাউকে না দেয়। আর এখন গাড়িটার এই অবস্থা। কিন্তু এখন আর কি করা, বাঘটাকে তো ফেরত দিতে হবে। একদম শেষ অপশন হিসেবে তারা গাড়ি থেকে নেমে গাড়িটাকে ঠেলে ধনীর বাড়ি পর্যন্ত নিয়ে আসে। আর সেখানে যাওয়ার পর লোকরা তাদের সমস্যা বুঝতে পেরে তাদেরকে তার সিসিটিভি ফুটেজ দেখাতে শুরু করে, যেখানে তারা চারজন মাতাল অবস্থায় বাঘটাকে নিয়ে কিভাবে পালিয়েছিল সেটা দেখা যাচ্ছিল। কিন্তু তারা খুশি হয় এটা জেনে যে গতকাল রাত 3:30 পর্যন্ত তাদের বন্ধু তাদের সাথেই ছিল। এখন ওখানে তার সাথে কথাবার্তা শেষ করে তারা আবারও বেরিয়ে পড়ে। রাস্তায় তারা তাদের বন্ধুকে নিয়ে চিন্তা করতে করতে যাচ্ছিল, কারণ আগামীকাল সকালেই তার বিয়ে। আর এর মাঝেই তাকে খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে যা হয়ে গিয়েছে সেগুলো তারা গুছিয়ে ফেলতে পারবে, কিন্তু যে করেই হোক আগামীকাল সকালের মাঝেই তার বন্ধুকে খুঁজে বের করতেই হবে। আর এটা চিন্তা করতে করতেই তাদের উপর একটা বিশাল আক্রমণ হয়। সেখান থেকে একটা চাইনিজ লোক বের হয়ে আসে। মনে আছে এটাই হলো সেই ন্যাংটুটা যে তাদের গাড়ির ডিকি থেকে বের হয়েছিল। আর এখানে সেই চাইনিজে তাদের কাছে একটা পার্স চায়, যেটার মধ্যে নাকি $80,000 ছিল। মনে আছে গল্পের শুরুতে এলেনের একটা বিশেষ পার্স আমরা দেখতে পেয়েছিলাম। আসলে গত রাতে তারা এখানকার একটা ক্যাসিনোতে একটা গ্যাম্বলিং করছিল। সেখানে অবশ্য তারা কিছু টাকা জিতেছিল যখন তারা চারজন মিলে এই চাইনিজের $80,000 পকেট মেরেছিল। অবশ্য এটাকে পকেট মারা বলে না, চুরি করাই বলে। এখন সে ওই $80,000 ফেরত চায়। তারা চিন্তা
করতে শুরু করে আর তাদের মনে পড়ে যায় ওই টাকার ব্যাগটা তারা হোটেল রুমে রেখে এসেছে, কিন্তু তারা জানতো না যে ওটার ভিতরে টাকা আছে। আসলে মাতাল অবস্থায় কোনো এক সুযোগে তারা তিনজন মিলে কিভাবে যেন নিয়ে এসেছিল। আর এই চাইনিজের সাঙ্গপাঙ্গরা আমার তাদের বন্ধু ডেককে কিডন্যাপ করে, আর এখন তারা তাদের বন্ধুকে তখনই ছাড়বে যখন তাদের টাকা তারা সহি সালামতে ফেরত দেবে। এই চাইনিজ তাদেরকে মরুভূমির মাঝখানের একটা লোকেশন দিয়ে ওখান থেকে চলে যায়। এখন সবকিছু যেহেতু ক্লিয়ার, তারা তিনজন আবারও হোটেল রুমে ফিরে আসে, পুরো জায়গাটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে কোথাও টাকার ব্যাগটা আছে কিনা, কিন্তু হাজারো খোঁজার পরেও তারা কোথাও ব্যাগটার খুঁজে পাচ্ছে না। এখন তাদের কাছে করার কিছু নেই। ফিল স্টুকে জিজ্ঞাসা করে যে তার ব্যাংকে কত টাকা আছে। সে জানায় সব মিলিয়ে বিয়ের জন্য সে $10,000 রেখেছিল। এখন এই $10,000কে কোনোভাবে $80,000 বানাতে হবে। তারা প্ল্যান করে সেই $10,000 নিয়ে তারা গ্যাম্বলিং করতে চলে যায়। তারা একটা সম্পূর্ণ প্ল্যান করে নিয়েছে। তাদের সাথে এখন জেনিও আছে। তার কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, যার সাথে অ্যাক্সিডেন্টালি স্টুয়ের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে সবকিছু জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি তারপরেও জেনি এখানে টাকা জেতার জন্য অভিনয় করতে রাজি আছে। তাছাড়া এমনিতেও এলেন এ সকল কাজে ছোটবেলা থেকেই অনেক ওস্তাদ, যার কারণে সে একের পর এক ম্যাচ জিততে শুরু করে। আর সেই দিন কিভাবে যেন তাদের ভাগ্যটা তাদের বেশ সাহায্য করছিল। একে একে তাদের কাছে যখন $80,000 হয়ে যায়, তখনই তারা ওটা নিয়ে বেরিয়ে পড়ে। পরদিন সকালে তারা তিনজন সেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে তাদের লোকেশন অনুযায়ী মরুভূমির 30 কিলোমিটার ভেতরে চলে আসে, যেখানে সেই চাইনিজদের গাড়িটা অপেক্ষা করছিল। ফিল গাড়ি থেকে বের হয়ে তাদেরকে জানায় যে তারা নাকি টাকা নিয়ে এসেছে, এবার তাদের বন্ধুকে বাইরে নিয়ে আসা হোক। তারা তাদের কথা মতো বন্ধুকে বাইরে নিয়ে আসে আর ফিরে তাদের কথা মতো $80,000 ফেরত দিয়ে দেয়। কিন্তু সমস্যা হয় যখন দেখা যায় যে মাথায় বস্তা পরা লোকটা তাদের বন্ধু না, বরং এটা অন্য কেউ। এটা দেখে তো তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ফিল তার সমস্ত টাকা ফেরত চায়, আর এই লোকটা তাদের বন্ধু নয়, একে তাদের দরকারও নেই, এই বলে তাদের ফেরত নিয়ে যেতে বলে। কিন্তু তাদের এত কিছু চিন্তা করে লাভ নেই, তারা তাদের টাকা ফেরত পেয়ে গিয়েছে, এটাই যথেষ্ট। আসলে তারা এই লোকটাকে ডেক ভেবে ভুল করে তুলে নিয়ে এসেছিল। এখন আসল ডেক কোথায় আছে তারা কেউই জানে না। তারা ফেসে গেল আবারও এক ঝামেলায়। উল্টো মাঝখান থেকে স্টুয়ের বিয়ের জন্য জমানো $10,000 গায়েব হয়ে গেল। এখন তারা কি করবে? সকালবেলা তো হয়ে গেছে আর ডেককেও তারা কেউ খুঁজে পাচ্ছে না। তাই ফিল সরাসরি স্টেসিকে কল করে জানায় যে তারা তাদের বন্ধুকে হারিয়ে ফেলেছে। সে জানায় যে বিয়েটা এখন আর সম্ভব না। তখনই পাশে থাকা যে নতুন ডেক, যারাকে তারা ডেক ভেবেছিল, সে সবাইকে জিজ্ঞাসা করে যে তাদের কি হয়েছিল। বলতে বলতে যখন সে তাকে ড্রাগের নামটা বলে, তখনই সে সবকিছু বুঝতে পারে। আসলে তারা যে দোকান থেকে অ্যালকোহল কিনেছিল, সেই দোকানদার ছিল এই ডেকটা। সে নাকি সেদিন ভুল করে তাদেরকে অ্যালকোহলের পরিবর্তে সেই ড্রাগ মেশানো একটা বিশেষ ড্রিঙ্কস দিয়েছিল, অর্থাৎ ভুলটা করেছিল এই দোকানদার, যার কারণে আসলে এত কাহিনী ঘটে গেছে। তখনই এই ডেক তাদেরকে জানায় যে ওই ড্রাগটা নাকি বিশেষ একটা অনুভূতি তৈরি করে, যার কারণে সবসময় মাটিতে লুটিয়ে পড়তে মন চাইবে আর সবসময় শুয়ে থাকতে মন চাইবে। তবে এটা শুনেই স্টুর মাথা ঘুরে যায়, তার মাথায় কিছু একটা চলে আসে, যার কারণে সে সাথে সাথেই ফিলের উপরে ঝাঁপিয়ে পড়ে। স্টু ফিলের মোবাইলটা কেড়ে নিয়ে ট্রেসিকে জানায় যে তারা এখনই আসছে, যত দ্রুত সম্ভব তারা ডেকে নিয়ে ফিরে আসছে। ফোনটা কেটে দেওয়ার পর সে বাকিদেরকে বোঝায় যেহেতু এই ড্রাগের কারণেই সবসময় শুয়ে থাকতে মন চায়, সেহেতু এটা আমাদের উপরও একই প্রভাব ফেলেছে। অবশ্য শুরুর দিকে উত্তেজনার কারণে আবল তাবল অনেক কিছুই তারা করে ফেলেছে, কিন্তু তারা তখন ছাদে গিয়েছিল। আর হয়তোবা তারা তিনজন নিজেদেরকে সামনে নিয়ে ফিরে আসলেও তাদের বন্ধু যেহেতু বিষয়গুলোতে তেমন অভ্যস্ত না, হয়তোবা সে এখনো সেই হোটেলের ছাদেই রয়ে গেছে। এই ভেবে তারা দ্রুত সেখান থেকে হোটেলের দিকে রওনা দেয়। আর তাড়াহুড়ো করে হোটেলের ছাদে গিয়ে কিছু খোঁজাখুঁজি করতেই অবশ্যই তারা তাদের বন্ধুকে খুঁজে পায়। গত 36 ঘন্টা ধরে ডেক এখানেই পড়ে আছে, যার কারণে রোদে পুড়ে তার চেহারা লাল হয়ে গেছে। কিন্তু যাই হোক, তারা অন্তত তাদের বন্ধুকে ফিরে পেয়েছে। তাকে নিয়ে তারা দ্রুত হোটেল থেকে বের হয়। এখন নিজেদের গাড়ি গুছিয়ে যত দ্রুত সম্ভব ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার সময় এখানে জেন চলে আসে, তাই স্টু তাকে বোঝাতে সামনে এগিয়ে যায় যে এটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল, এখানে তার ইচ্ছা ছিল না। কিন্তু তার আগে জেন তাকে উল্টো বলে দেয়, আমি জানি এগুলো কিছুই ছিল না, আমি বুঝতে পেরেছি তুমি না বুঝে এই কাজটা করেছো। এই বলে সে তার এঙ্গেজমেন্ট রিংটাও তাকে ফেরত দিয়ে দেয়। কিন্তু কেমন যেন এই যাত্রায় মেয়েটার সাথে তার একটা আলাদা আবেগ জড়িয়ে গেল। তাকে বিদায় জানিয়ে তারা চলে যায়। এমনকি রাস্তায় জানতে পারে ডেক যখন ঘুম থেকে উঠেছে, সে নাকি তার পাশে $80,000 একটা ব্যাগ পেয়েছে, সেটা সে নিজের সাথেই নিয়ে এসেছে। অর্থাৎ তাদের নষ্ট হয়ে যাওয়ার টাকাগুলো তারা ফিরে পেল। তারা ঘুরে করে তারা সেই হাইওয়ের মাঝেই নিজেদের ড্রেস চেঞ্জ করে নেয়। আর অপরদিকে তারা প্রত্যেকে অপেক্ষা করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে যখন সেখানে হাজির হয়, হ্যাঁ তাদেরকে অবশ্যই অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু তাদের বিয়েটা ঠিকঠাক মতোই হয়ে যায়। টু যখন তাদের গার্লফ্রেন্ডের সামনে যায়, তখন তার গার্লফ্রেন্ড তার উপর অনেক রেগে যায়। কিন্তু এইবার ফিল তাকে কোনো মিথ্যা সাজিয়ে বলে না, সে তাকে সরাসরি সত্য কথা বলে দেয় যে তারা লাস ভেগাসে গিয়েছিল আর সেখানে অনেক এনজয় করেছে। তখন তার গার্লফ্রেন্ড যখন অতিরিক্ত মাত্রায় কথা শোনাতে শুরু করে, আজই প্রথম সে তার গার্লফ্রেন্ডের উপর নিজে রেগে যায় আর তার বন্ধুদের সাথে গিয়ে মজা করতে শুরু করে। আর এদিকে ডেকে শ্বশুর মশাই তো তার উপর অনেক রেগে আছে, কারণ তার গাড়ির একদম 12টা বাজিয়ে ফেলেছে। যাই হোক, অবশেষে সেও হাসি খুশির মধ্যে দিয়েই সেটাকে উড়িয়ে দেয়। আর একদম শেষে তাদের হাতে পড়ে সেই ক্যামেরাটা, যেটা তাদের সেই মাতাল অবস্থায় তাদের সাথে ছিল। আর এটার মধ্যে প্রায় 1000 খানেক ছবি তারা তুলেছিল। কি দেখতে চান সেগুলো?
থাক, না দেখাই ভালো, এত ভালো ছবিও না সেগুলো। আজকের গল্পটা এই পর্যন্তই। কেমন লাগলো এই 3 পাগলের কাণ্ড কারখানা সেটা কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে।